ফাইনালি সেই ডিভাইস Honor X9D যে ডিভাইস দুটো নিয়ে অনেক কাহিনী হয়েছে, যেমন আমরা অলরেডি এই স্মার্টফোন খুলেও দেখেছি ফোনটা কিভাবে তৈরি, ভিতরে কি কি রয়েছে। ফাইনালি অনেকদিন পরে একটা ডিসঅ্যাসেম্বল ভিডিও আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়েছিলেন। আর এই ডিভাইসটার আবার আমরা একটু ট্রাই করছিলাম যে কাদার মধ্যে আসলে ও সার্ভাইভ করতে পারে কিনা, যেহেতু কোম্পানি ক্লেম করে যে এই ফোনটাতে আইপি রেটিং ভালো আছে, প্লাস কাদার হাতা ঢোকার পসিবিলিটি নেই। পানি টেনে দিয়ে তো অনেক চেক হয়েছে, এরপরে আমাদের টাইজো ভাই সে আবার এটা একটু কাদার মধ্যেও টেস্ট করে দেখছিল কি অবস্থা। বাট আসল যে ভিডিওটা, যেটা আপনাদের দরকার, যেটার উপরে বেস করে আপনারা ডিসিশন নেবেন আসলে ফোনটা কিনবেন নাকি কিনবেন না, ভ্যালু ফর মানি কিনা, আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কি, সেই ভিডিওটাই এখন পেতে যাচ্ছেন। ফুল রিভিউ পেতে যাচ্ছেন এই ডিভাইসের। বাংলাদেশ মার্কেটে এই ডিভাইসটা যে দামে এসছে সেই দাম অনুযায়ী সব কিছু ঠিকঠাক আছে কিনা সে বিষয়টা চলুন ফাইন্ড আউট করি। প্রি বুক শুরু হচ্ছে 5 জানুয়ারি থেকে, চলবে 11 জানুয়ারি পর্যন্ত। এবং এই প্রি বুক টাইমে আপনি যদি প্রি বুক করেন তাহলে এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা এয়ার ফ্রায়ার, এবং যার দাম 15,000 টাকার মতো। তো যদি আসলেই রিভিউ শেষ করার পরে আপনার মনে হয় আপনি এই ফোনটা কিনবেন, তাহলে প্রি বুক করাটা আপনার জন্য বুদ্ধিমানের মতো একটা কাজ হবে, আর না কিনলে তো নাই। অলরাইট, ফোনটা দেখতে বেশ সুন্দর, সে আপনি এই কালার ভেরিয়েন্ট নেন আর এই কালার ভেরিয়েন্টেই নেন না কেন। এটার রিয়ার প্যানেলটাতে ভিগান লেদার রয়েছে, এইটার রিয়ার প্যানেলটাতে ওই যে গ্লাস্টিক টাইপের ব্যাক রয়েছে আর কি। তো এর রিয়ার প্যানেলে অবশ্যই স্ক্র্যাচ পড়তে পারে, এবং আমরা যে টানা হেঁচড়া করছিলাম আর কি, তাতে করে এই ফোনটার রিয়ার প্যানেলে কিন্তু বেশ কিছু স্ক্র্যাচ চলে আসছে, এবং আপনারা যদি ভালো রকমের ঘষা লাগান তাহলে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি আছে। যে জিনিসটা এর ক্ষেত্রে বেশ কিছুটা কম, আর এটা একটু প্রিমিয়াম ফিল দেয়। আমার কাছে যদি দুইটা ডিভাইস সাইড বাই সাইড ধরে বলেন যে ভাই কোনটা ধরতে ভালো লাগছে বা দেখতে ভালো লাগতেছে, আমি এটাকে আর কি ভোট দেবো। আমার কাছে এই ভিগান লেদারটাই বরং বেশি ভালো লাগছে। ভিগান লেদার ভ্যারিয়েন্টের বডি ফ্রেমটাতে আবার একটা সোনালী কালার দেওয়া আছে। এই বিষয়টা হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে, কারো কাছে নাও লাগতে পারে আর কি, তবে এটা প্লাস্টিকে তৈরি, এটা অবশ্যই মাথায় রাখবেন। বিশেষ করে ভালো লাগবে অনেকের কাছে হয়তো ক্যামেরা মডিউলটি, এইটার ডিজাইনটা একটু ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোনের সাথে অনেকটাই মিল রাখে, সে জায়গা থেকে দেখতে ভালো লাগছে। আবার ফোনের যদি আমরা সামনের দিকটাতে চলে আসি, হ্যাঁ ডিসপ্লে সাইডের কথাই বলছি, সে জায়গা থেকেও কিন্তু ফোনটাকে সেমি ফ্ল্যাগশিপ টাইপের বা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের একটা ডিভাইসের মতো বলেই মনে হবে। যেমন লোয়ার চিন বিশেষ করে একদমই সিমেট্রিক্যাল রেখেছে ওরা। ওভারঅল প্রত্যেকটা চিন বেজলই কিন্তু একেবারেই ন্যারো এবং সিমেট্রিক্যাল। দ্যাটস ওয়াই এই ফোনটার ডিসপ্লেটা দেখতেই বেশ ভালো লাগবে, এবং আপনাকে একটা প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোনের মতোই ফিল দিতে পারবে। ইটস ট্রু, ফোনটা এমনিতে এক হাতে নিয়ে ব্যবহার করার জন্য একদমই উপযোগী, অনেক বেশি ভারীও না আবার অনেক বেশি বড়ও না। আর সেই সাথে আইপি রেটিং এর ব্যাপারগুলো তো দেখলেনই যে আইপি রেটিংটা আসলে এটাতে ঠিকঠাকভাবে ওয়ার্ক করছে। সুতরাং যাদের ওরকম জায়গায় একটু ব্যবহার করতে হয়, পানি টেনে ঢোকার পসিবিলিটি আছে বা খুব একটা যত্নশীল আপনি না, তাদের ক্ষেত্রে এটা হয়তো একটা বাড়তি সুবিধা হিসাবে থাকবে, জাস্ট বাড়তি সুবিধা হিসাবে থাকবে। ওই বিষয় দেখেই একটা স্মার্টফোন কেনার কোনো মানে নেই, আবারও বলছি। আচ্ছা, আমার কাছে যে জিনিসটা পার্সোনালি বেশি ভালো লেগেছে ওটা নিয়ে যদি ফার্স্টে কথা বলি, ডিসপ্লেটা 6.79 ইঞ্চের এই প্যানেলটা অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়। আমাদের টেস্টে সে 120 হার্টজ পর্যন্ত ঠিকভাবেই পুশ করতে পারছে মোস্টলি। কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে আমরা 90-তে লক করতে দেখেছি, এর উপরে আসছিল না। বেশিরভাগ অ্যাপের ক্ষেত্রে এটা 120 হার্টজ পর্যন্ত আসে। আর এটাতে অবশ্যই হাই পিডব্লিউএম ডিমিং সাপোর্ট করছে, এইচডিআর এর সাপোর্ট রয়েছে, এবং 6000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে বলে কোম্পানি ক্লেম করে। এখন এই পিক ব্রাইটনেসের ব্যাপারটা তো জানেনই, যেটা সব জায়গায় একসাথে 6000 নিটস দেখাবে না, হয়তো কোনো কোনো ক্ষেত্রে এইচডিআর এর ক্ষেত্রে সে সর্বোচ্চ ব্রাইটনেস ওরকম দেখাতে পারে। বাট হ্যাঁ, আসলে আউটডোরে ব্যবহার করতে গিয়ে আমাদের প্রবলেম হয় না, এটাও সত্যি। আউটডোরে বেশ ভালো রকমের ভিজিবিলিটি দিতে পারে, স্ট্রাগল ফ্রি ব্যবহার করা যায়, সে আপনি যদি ছবি তোলেন কিংবা নর্মালি ব্যবহার করেন। এখন নিশ্চয়ই সূর্যের ভিতরে গিয়ে আপনি এইভাবে ভিডিও দেখবেন না, সেই ক্ষেত্রে আপনার কাছে স্টিল স্ট্রাগল মনে হবে, তখন রিফ্লেকশনের ব্যাপারটাও আসে। আসলে এই ডিসপ্লেটা বেশ ইমার্সিভ একটা ভিউ দেয়, যেহেতু সব দিক থেকে একটা সিমেট্রিক্যাল টাইপের একটা ব্যাপার স্যাপার আছে। টপ সেন্টারে পাঁচল কাটআউট আছে, ওটাও অনেক বেশি বড় না। আর ডিসপ্লের কালারের প্রোডাকশন একটু ভাইব্রেন্টের দিকে, একটু পপড আপ, দেখতে সুন্দর লাগে আর কি। প্লাস যারা মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন তাদের কাছেও ভালো লাগবে, সবকিছু মিলে। এটাতে স্টেরিও স্পিকার আছে এবং দুই দিক থেকে অলমোস্ট ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দেয়, যথেষ্ট লাউড ক্লিয়ার সাউন্ড, ডিস্টরশন নেই। একটু ডেপথ আর একটু বেটার হলে আরো বেশি ভালো লাগতো। তারপরেও আমি ওটাই বলবো, যারা মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন তারা এই সাউন্ড আর ডিসপ্লে কোয়ালিটি মিলে একটা বেটার এক্সপিরিয়েন্সের থেকে নিতে পারবেন। এই ফোনটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, যা আমার কাছে পার্সোনালি বেশ কিছুটা নিজ দিকে মনে হয়, এবং আমার মনে হয় যে এখানে একটু হাত নিতে প্রথম দিকে যখন প্রথম ফোনটা কিনবেন আপনার কাছে একটু প্যারা লাগতে পারে। এটা আর একটু উপরের পজিশনে দিলে পরে ওটা আমাদের জন্য সুবিধা হয়। একবার ঠিকভাবে পৌঁছতে পারলে আর কি এটা আনলক করতে পারছে ঠিকঠাক। কিন্তু এটা আল্ট্রাসনিক না, এটা একটা অপটিক্যাল সেন্সর, দ্যাটস ওয়াই আমরা কিছুটা ডিলে লক্ষ্য করি এখানে আল্ট্রাসনিকের তুলনায়। এবারে তাহলে একটু ক্যামেরাতে আসা যাক। রিয়ার প্যানেলে হেলিপ্যাডের মতো ক্যামেরা মডিউল দেখলেও এখানে মূলত দুইটা শুটার আছে, এবং মেইন শুটারটা 108 মেগাপিক্সেল আর 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। দেখুন, যখন এই স্মার্টফোনের দাম দাঁড়ায় গিয়ে 46,000
টাকা, তখন কিন্তু ক্যামেরা সেটআপটা ওইভাবে মেক সেন্স করে না কোন অর্থে। আমরা এখানে আলট্রাওয়াইডটা অনেক ছোট দেখছি, দ্বিতীয়ত টেলিফটো নেই। এরকম প্রাইস পয়েন্টে এখন হ্যাঁ গ্রে মার্কেটে টেলিফটো অ্যাভেলেবেল আছে, আনঅফিসিয়াল মার্কেটে অ্যাভেলেবেল আছে, সেটা ঠিক আছে, বাট অফিসিয়াল মার্কেটে দিতে পারলে তখন সে নিজেকে ওইভাবে ইউনিক জায়গায় নিতে পারতো, আইদার এর আলট্রাওয়াইডটাই আরও বড়সড় আরও বেটার কিছু দিতে পারতো, তাহলে গিয়ে আমরা এই কমপ্লেনগুলো করার মতো সুযোগ পেতাম না। এখন দাম অনুযায়ী ক্যামেরা সেটআপটা আমার কাছে মেক সেন্স করছে না, এটা আমার কাছে স্টিল ছোট মনে হচ্ছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হচ্ছে গিয়ে 16 মেগাপিক্সেল, এটাও আমাদের মানে ওইভাবে কমই মনে হয়। মানে মেগাপিক্সেল আসলে ছবির কোয়ালিটিকে কাউন্ট করে না বা ওরকম ব্যাপার না, তারপরেও যখন একটু বড় সড়ো হয় তখন আপনি চাইলে ছবিটাকে একটু বড় করেও কাজে লাগাতে পারবেন বা একটু জুম করলেও ডিটেলড মনে হয়, ওরকম কিছু বিষয় থাকে। এমনিতে মেইন শুটারটা 108 মেগাপিক্সেল, এটা বেশ বড় সড়োই, প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেল ভালো রাখে এবং প্রসেসিংও ভালো। ছবিগুলো একটু কালারফুল, কিছুটা ভাইব্রেন্ট, ওভার স্যাচুরেশন ওই ধরনের কোনো ইস্যু আমরা পাইনি, ওভার কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা নেই, কন্ট্রাস্ট লেভেল বরং ঠিকঠাকই আছে। বেশ ব্রাইট অ্যান্ড ক্রিস্প টাইপের ছবি দিতে পারে এই স্মার্টফোনটি। হাইলাইট ব্যালেন্সিংও যথেষ্ট ভালো করছে এই ডিভাইস। লো লাইটে কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা অবশ্যই বাড়ে, সে সাথে ছবিগুলো আর একটু পাঞ্চি টাইপের মনে হয়, তখন কিছু কিছু ছবির ক্ষেত্রে একটু ওভার স্যাচুরেটেড লেগেছে আমার কাছে। তবে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি বলা যেতে পারে, এগুলোকে তেমন কোনো হাতটা দেওয়ার প্রয়োজন হবে না, জাস্ট আপলোড করলেই চলবে। বাট হ্যাঁ, স্টাডি হাতে কিছু সময়ের জন্য একটু ধরে রাখতে হবে, যেহেতু একটু টাইম নেয় লং এক্সপোজারে। তবে পাঞ্চি করে ছবি যে সবসময় দিচ্ছে এমন নয়, কিছুটা লাইটিং সিনারির উপরে ছবির কালার একটু চেঞ্জ হয়। কোনো কোনো ক্ষেত্রে আমাদের কাছে বেশ নিউট্রাল মনে হয়েছে কালার, কিছু কিছু ক্ষেত্রে ভাইব্রেন্ট আসছিল, এটা লাইটিংয়ের কারণে বোধহয় এরকম একটু ফ্ল্যাকচুয়েট করে। আলট্রাওয়াইড শুটার 5 মেগাপিক্সেল হওয়াতে যখন কোনো বড় স্ক্রিনে দেখবেন বা ছবিগুলোকে একটু জুম করে দেখবেন, তখন বুঝতে পারবেন যে লো রেজলিউশনে তোলা ছিল এই ছবিটি। এইখানে আসলে আর একটু বড় সড়ো শুটার প্রয়োজন ছিল। আর ডে লাইট কন্ডিশনে বা ভালো আলোতেই মূলত আলট্রাওয়াইড শুটারটা কাজের হয়, লো লাইটে এটা ভালো পারফর্ম করে না। এদিকে পোর্ট্রেট মোডে দুইটা ফোকাল লেন্থ আছে, 1x অ্যান্ড 2x, ডিজিটালি জুম করে এই ছবিটা দেয়। 2x এর ছবিটা আপনাদের কাছে বরং বেশি ভালো লাগবে, কিন্তু একটু সফট হতে লক্ষ্য করবেন, স্ক্রিনটা একটু হালকা সফট করে দিয়ে প্রেজেন্ট করে, যেটা দেখতে আর কি ভালো লাগে। ওই যে এখানেও সোশ্যাল মিডিয়া রেডি টাইপের একটা ব্যাপার আপনি নোটিস করবেন, বাট একেবারে ন্যাচারাল টোনটা থাকে না আর কি। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা ভালো এবং ব্যাকগ্রাউন্ড ব্লার আর্টিফিশিয়ালও লাগে না, সেই সাথে এজ ডিটেকশনও ভালো আছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেল হলেও এটা কিন্তু প্রপার আলোতে ভালো শার্পনেস ডিটেলি ধরে রাখতে পারে। ইভেন ডাইনামিক রেঞ্জ অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালো। লো লাইটে যেখানে আলো খুবই কম সেই জায়গাগুলোতে অনেকটাই স্ট্রাগল করে, যেহেতু সেন্সর সাইজ অনেকটা ছোট। রিয়ারের মেইন ক্যামেরা ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 4K 30 fps। স্ট্যাবিলিটি আমি বলবো এটা অ্যাভারেজ পর্যায়ে পড়ে, আর একটু বেটার করা যেত এখানে। সেই সাথে কিছুটা জিটারিংও আপনি লক্ষ্য করবেন, যদি হেভি মুভমেন্ট থাকে সেই ক্ষেত্রে একটু বেশি নোটিসেবল হয়, বাট ভালো আর কি। ওই যখন আপনি মানে লো লাইট থেকে হাইলাইটে নিচ্ছেন, এক্সপোজার ব্যালেন্স করতে খুব একটা টাইমও নেয় না, হিমশিমও খায় না। কিছু কিছু স্মার্টফোন এই জায়গায় অনেক বেশি স্ট্রাগল করে আর কি। আর এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল। আরে জোস, আমাকে তো বেশ ভালো লাগছে এই জ্যাকেটে, এই ক্যামেরায়। দেখুন ক্যামেরার যে অবস্থা সেটা হচ্ছে কি একটু কন্ট্রাস্ট বেশি মনে হচ্ছে আমার কাছে, এ কি হলো, আর একটু ওভারব্লোন করছে, এই যে হেভি হাইলাইট ব্যালেন্স করতে গিয়ে একটু প্যারা খেয়ে যাচ্ছেন উনি। এর বাইরে মোটামুটি ওকে, বাট দেখুন আমাকে কিন্তু যথেষ্ট ভালো লাগছে, বিশেষ করে এই জ্যাকেটের কারণে, যেটা আপনারা টাইজুতে পেয়ে যাবেন 10% ডিসকাউন্টে। ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সব কিছু। বাই দ্য ওয়ে, সাউন্ড পাচ্ছিলেন কিন্তু আপনারা এই স্মার্টফোনের থেকে, মাইক্রোফোন থেকে। সাউন্ড কোয়ালিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। Honor X9D যে দাম রেখেছে তাতে ক্যামেরাতে আমি আরও বেটার কিছু আশা করছিলাম। আমি ক্যামেরা নিয়ে আসলে ওইভাবে সন্তুষ্ট হতে পারিনি, আমার এক্সপেকটেশন আর একটু বেশি ছিল। মেন শুটার ভালো, আলট্রাওয়াইড ডেলাইট কন্ডিশনে মোটামুটি একটা ছবি দেয়, কিন্তু আলট্রাওয়াইড আরও বড় হওয়া উচিত ছিল। সেই সাথে যদি সম্ভব হতো কোনো টেলিফটো থাকলে তো জোস হইতো, মানে তখন তাকে নিজেকে ইউনিক করা সম্ভব হতো। আচ্ছা, ক্যামেরা ছেড়ে এবার একটু পারফরমেন্সের দিকে দেখা যাক। এই স্মার্টফোনটা রান করছে আউট অফ দ্য বক্স ম্যাজিক ওয়েস 9 বেসড অন অ্যান্ড্রয়েড 15, আর এসওসি হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 4, এবং বাংলাদেশ মার্কেটে 12/256GB ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয় 6 Gen 4। এই এসএসডিটা আপনারা জানেন মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের একটা চিপ, এবং আমরা যদি কিনা 46-47 হাজার টাকা দিয়ে কিনতে চাই সেই ক্ষেত্রে গ্রে মার্কেট খুঁজলে তো অভাব নাই, ভালো ভালো আরও প্রসেসর, কিন্তু অফিসিয়াল মার্কেটের সাথে বিবেচনা করতে গেলে আপনি মোটামুটি একটা অ্যাভারেজ জায়গায় রাখতে পারেন। এই জায়গাটাও আপনি অনেক আহামরি বা টপ লেভেলের কিছু দেখবেন না। 6 Gen 4 প্রসেসরটার একটা সংক্ষিপ্ত বিবরণ যদি দেই, ডে টু ডে লাইফের পারফরমেন্স সে খুব ভালোভাবে সামলাতে পারে, খুব বেশি গরম হয় না, ব্যাটারি বার্ন কম করে। এই ফোন তাদের বেশি ভালো লাগবে যারা রেগুলার কাজবাজি করবেন। আপনাকে ওই লেভেলের গেমিং করতে হয় না, বা আপনি ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য ফোনটা কিনছেন, কিন্তু আপনার রেগুলার কাজবাজ ভালো হওয়া চাই, ব্যাটারি বার্ন একটু কম করুক, ফোনটা ডে টু ডে লাইফের ব্যবহারে অনেক বেশি হিট জেনারেট না করুক, সেক্ষেত্রে এই প্রসেসর খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। আবার যেহেতু এখানে র্যামটাই বেশি আছে, যে কারণে আমরা মাল্টিটাস্কিংয়েও বেটার রেজাল্ট দেখি এবং অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা যায়, কারণ র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ভালো, ওদের ইউআই যথেষ্ট ভালো, কিন্তু তার পাশাপাশি আপডেটের ব্যাপারগুলো কিন্তু ওরা ওইভাবে দেয়। ইভেন এই রিসেন্টলি আর একটা আপডেট এসছে দেখলাম, সেই আপডেটের পরে
বেশ কিছু টুকটাক ইস্যু সেগুলো ফিক্স হয়ে গেছে। শুরু দুইটাতে কিছু কিছু জায়গায় আমরা টুকটাক ল্যাগ পেয়েছিলাম ক্যামেরা অ্যাপের ক্ষেত্রে বা ভারী অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে গেলে অনেক সময় মানে যখন অ্যাপ থেকে আরেকটা সুইচ করছি তখন মনে হচ্ছিল একটু আটকে ধরছে এরকম। সেই বিষয়গুলো মোটামুটি ফিক্স করে ফেলছে রিসেন্ট আপডেটে। তো ওরা আপডেটের ব্যাপারগুলো ওইভাবে রাখে অনারের ইউআই প্লাস অপটিমাইজেশন ভালো হওয়াতে র্যাম ম্যানেজমেন্টও ভালো রয়েছে। সো যারা অ্যাট টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন ইজিলি করতে পারবেন। আমরা এখানে ভিডিও এডিটিং সফটওয়্যার ক্যাপকাটও রান করে দেখেছি, স্মার্টফোনটি ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে। এখন একেবারে টপ এন্ড ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনের সাথে তো কম্পেয়ার করে লাভ নেই, বাট এটা যে প্রাইস পয়েন্টের অফিসিয়াল ডিভাইস সেই জায়গা থেকে মনে হলো রেগুলার ইউসেজে সে পারফরমেন্স ভালো ডেলিভার করে। বাট হ্যাঁ, যদি গেমিং এর প্রসঙ্গে আসেন, গেমিংয়ে এটা খুব একটা হামরি রেজাল্ট দেবে না। আমরা পাবজি, ফ্রি ফায়ারের মতো গেম যদি প্লে করতে চাই সময় কাটানোর মতো ঠিক আছে, গেনশন ইম্প্যাক্টও চলে, কিন্তু একদম হাইয়েস্ট সেটিংসে আমরা প্লে করে দেখছিলাম স্মার্টফোনটির উপরে ভালো রকমের প্রেশার দেয় এবং ফ্রেম রেট স্টেবলভাবে ধরে রাখতে পারেনি। 53-54 এর মাঝে মানে অ্যাভারেজ আপনি এরকম রাখতে পারবেন, তবে খুব হামরি লেভেলের হিট জেনারেট করে নাই যে একদম হিট জেনারেট করে পারফরমেন্স ড্রপ করছে এমন না, এমনিতেই এর উপরে পুশ করতে পারছিল না আসলে। সো শখের গেমার হয়ে থাকলে মাঝে মধ্যে একটু খেলবেন, দেন ওকে। আর এই ফোনটার ইউআই এর মাঝে বেশ কিছু ব্লোটওয়্যার আছে যেগুলো আপনাদের প্রয়োজন না হলে আনইনস্টল করে নেবেন আর কি, সেক্ষেত্রে আরও একটু বেটার আউটপুট পাবেন নিশ্চয়ই। তো পারফরমেন্স সেকশনটা নিশ্চয়ই বুঝতে পারছেন, একেবারে গেমিং এর জন্য ডেডিকেটেডলি না কেনাটা উচিত হবে, বরং যদি ব্যালেন্স পারফরমেন্স দরকার হয় ডে টু ডে লাইফে ঠিকঠাক আছে দেন ওকে। বাকি থাকলো কি ব্যাটারি, যে জায়গাটা আসলে বিশাল বড়, মানে এত বড় ব্যাটারি দিয়ে বোধহয় বাংলাদেশে কোনো স্মার্টফোন এই মুহূর্তে নেই অফিসিয়ালি আর কি। 8300 mAh এর ব্যাটারি রয়েছে এই স্মার্টফোনটির মাঝে, বাট স্মার্টফোনের সাইজ দেখুন কত পাতলা। সিলিকন কার্বনের ব্যাটারি হওয়াতে বিশাল বড় এই ব্যাটারি দেওয়া সম্ভব হয়েছে এবং 66 ওয়াটের চার্জিং সিস্টেম বক্সে পেয়ে যাবেন। ভাই ব্যাটারির জায়গাটা দুর্দান্ত করছে এবং এটার ব্যাটারি ব্যাকআপটাও যথেষ্ট ভালো। ব্যাটারি ব্যাকআপ ভালো হওয়ারই কথা, এত বড় একটা ব্যাটারি রয়েছে। আপনারা যারা মানে একদমই নর্মাল বা রেগুলার ইউজার অলমোস্ট 10 আওয়ার্সের মতো এসওটি পেয়ে যাবেন এর থেকে, যেটা যথেষ্টই ভালো। এবং হেভি ইউজার হয়ে থাকলেও 8 ঘন্টার কাছাকাছি একটা এসওটি পাবেন, যেটা গুড এনাফ মনে করি আমি। এবং আসলেই এরকম ছোট একটা ডিভাইসের মাঝে 8300 mAh এর ব্যাটারি, এটা দারুণ একটা ব্যাপার। তো যদি আপনি এমন কোনো ইউজার হয়ে থাকেন যার আসলে ব্যাটারি ব্যাকআপটা একটু লং টাইম থাকলে সুবিধা হয়, দিনে আসলে এভাবে চার্জ করার মতো সুযোগ হয় না, অনেক ক্ষেত্রে 2 দিনও দরকার হয়, তারা ভাই এটাকে চয়েস লিস্টে রাখতে পারেন, ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। কিন্তু যদি এমন মনে হয় আপনার যে আমরা ততদিন 5000 mAh ব্যাটারি ব্যবহার করে আসছি, তো 5000-এর মোটামুটি ডাবল হতো এটা প্রায় বলতে গেলে 8000 প্লাস, তো সেক্ষেত্রে আমি একদম ওরকম লেভেলের ব্যাটারি ব্যাকআপ পাবো না, ওরকম না, কিন্তু 1.5 দিনের মতো একটা ব্যাকআপ পাওয়া সম্ভব ঠিকভাবেই। প্রয়োজনীয় বাকি সেন্সরসগুলো আছে সেগুলো ঠিকভাবে ওয়ার্ক করছে, জাইরোস্কোপ সেন্সরটিও রয়েছে এবং সেটা পারফেক্টলি ওয়ার্ক করছে। আর নেটওয়ার্ক রিসেপশনে কোনো ধরনের প্রবলেম পাওয়া যায়নি এই ডিভাইসটাতে, সে জায়গাগুলো একদমই ঠিকঠাক আছে। আপনাদের কাছে এই ফোনের কোন বিষয়টা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি আমি আমার পার্সোনাল জায়গা থেকে বলি কোন বিষয় আমার ভালো লেগেছে, কোনগুলো ভালো লাগেনি। ফার্স্ট অফ অল ফোনটার ডিজাইন ভালো লেগেছে, সেটা 2টা কালার ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই, বাট বেশি প্রিমিয়াম লাগছে আমার কাছে এইটা। দ্বিতীয়ত এই স্মার্টফোনের ডিসপ্লেটা আমার সত্যিই বেশ ভালো লাগছে অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস। তৃতীয়ত এটার ব্যাটারি, সেই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। চতুর্থ নাম্বার হলো এইটাতে আমরা দামটা আপাতত বাদ দেই, যে এসওসিটা রয়েছে সেই এসওসিটা একটা ব্যালেন্স পারফরমেন্স দিতে পারে এবং খুব একটা হিট জেনারেট করে না, ব্যাটারি বার্ন কম করে, সেই জায়গাটা আমার ভালো লাগছে। তবে দাম অনুযায়ী এসওসির পারফরমেন্সের কমতির জায়গা হলো গেমিং সেকশনে, আর কমতির জায়গা হলো আলট্রা ওয়াইডটা আর একটু বড় করা উচিত ছিল, প্লাস একটা টেলিফোটো থাকলে একদম পারফেক্ট হয়ে যেত। আরও একটা বিষয় আমি যোগ করব, এই ফোনটার দাম অন্তত আরও 4 থেকে 5 হাজার টাকা কম হওয়া উচিত ছিল অবশ্যই, প্লাস এইটার 256GB ভ্যারিয়েন্টের একটা যদি ফোন থাকতো তাহলে ওইটার দাম নিশ্চয়ই আরও অনেকটা কম হতো। সেরকম কিছু একটা থাকলে অনেকের জন্য সুবিধা হতো। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন ভিডিওতে।